হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য মালায়ালাম একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। সিনেমার নাম হলো ক্রিস্টি, যেটা কিনা সত্য ঘটনা অবলম্বন করেই নির্মাণ করা হয়েছে। আমাদের এই কাহিনীতে একজন স্টুডেন্ট নিজের টিচারকে ভালোবেসে ফেলে, কিন্তু সেই টিচার কি বুঝবে ছেলেটার ভালোবাসা? সে কি মেনে নেবে? ধীরে ধীরে সেও কি ভালোবাসতে শুরু করবে ছেলেটিকে? কি বা হয় এই লাভ স্টোরির এন্ডে? তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের রয় নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা পড়াশোনাতে মোটেও ইন্টারেস্টেড নয়। কোনো মতো সে 10ম শ্রেণী পাশ করে নিজের আন্টির বাড়িতে বসে থেকেই কলেজে যায় আর পড়াশোনা করে। রয় 12তে ওঠার পরও ঠিকমতো পড়াশোনা করতো না, সারা দিন শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ঘুরেই বেড়াতো, আর যেখানে কোনো ফাংশন হতো সেখানেই বন্ধুদের সঙ্গে গিয়ে পারফরমেন্স করত। আর এইভাবেই সারা রাত প্রোগ্রামে নাচানাচি করার পর তারা সকালে উঠে আর কেউ কলেজে যেত না। সিন কাট হলে আমরা দেখতে পাই রয়ের মা তার আন্টিকে এসে বলছে, তোমার ভাই তাকে এই জন্যই এখানে রেখেছে যাতে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। পড়াশোনা করা তো দূরের কথা, সে তো ঠিক মতো কলেজেও যায় না। কালকেই কলেজের টিচার আমাকে এইসব কিছু বলেছে। আর এরপরে রয়ের মা রয়কে গিয়ে তার সঙ্গে যেতে বলে। এইসব দেখার পর রয়ের আন্টি তখন বলে, পরীক্ষার মাত্র আর 2 মাস আছে, এখন যদি এইভাবে কলেজে যাওয়া বন্ধ করে দেয় তাহলে তো পুরো সালটাই ওয়েস্ট চলে যাবে। আমি একজন খুব ভালো টিচারকে চিনি, তার কাছে রয়কে পাঠাবো পড়াশোনা করার জন্য, আর আমি এবার রয়কে পাশ করিয়েই ছাড়বো। এই কথা শুনে রয়ের মা সেদিন তো সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই রয়ের আন্টি রয়কে ক্রিস্টির বাড়িতে পাঠিয়েছে। ক্রিস্টির ঘরের ভেতরে গিয়ে রয় দেখতে পাই ক্রিস্টির পুরো রুমটা অগোছালো হয়ে পড়ে রয়েছে, আর ক্রিস্টি নিজেও পাগলের মতো বসে রয়েছে। এটা দেখে রয় সেখান থেকে পালিয়ে চলে যায়, এইটা ভেবে যে পাগল টিচারের কাছে আমি পড়বো না। রয় তখন তার আন্টিকে এসে বলে, আন্টি আমার মনে হয় ওই টিচারের কোনো মানসিক সমস্যা রয়েছে। রয়ের আন্টি তখন বলে, এইবার তোমার কোনো বাহানা চলবে না, তুমি ক্রিস্টির কাছে গিয়ে পড়াশোনা করবে আর এইবার পাশ করে দেখাবে, নয়তো আমি তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। আর এরপরে সিন কাজ হলে আমরা দেখতে পাই রয় প্রে করার জন্য চার্চে গেছে। প্রে করা শেষ হলে রয় যখন বাড়িতেই যাচ্ছিল তখনই রয়কে ক্রিস্টি ডাক দেয় আর বলে, আমার মা আমাকে বলল তুমি নাকি কালকে আমাদের বাড়িতে গিয়েছিলে, আমার সঙ্গে দেখা না করেই পালিয়ে কেন গিয়েছিলে? আচ্ছা সমস্যা নেই, কাল থেকে রেগুলার টিউশনে চলে এসো। রয় এখানে ওকে বলে দেয়। এখানে ক্রিস্টির ব্যাপারে বলতে গেলে সে কলেজের একজন টিচার। ক্রিস্টির অলরেডি বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে সে বাপের বাড়িতে এসে থাকে, এমনকি স্বামীকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে। রয় এখানে ক্রিস্টির ব্যাপারে এই সবকিছুই জানতে পারে, আর সে রেগুলার ক্রিস্টির কাছে প্রাইভেটে পড়তে যেতে শুরু করে। ক্রিস্টি এখানে রয়ের কাছে সাবজেক্ট অনুযায়ী বই চায়, আর তখন রয় একটি ছোট্ট বই বের করে দিয়ে বলে এখানেই নাকি তার সব সাবজেক্ট রয়েছে। সিন পরের দিন আসলে আমরা দেখতে পাই ক্রিস্টির কলেজে গিয়ে ক্রিস্টির বাবা তার কাছে 1000 টাকা চাই, কারণ তার বন্ধুর মেয়ের বিয়ে, তাই সেই টাকাটা দিয়ে গিফট কিনবে। কিন্তু এখানে ক্রিস্টির কাছে শুধুমাত্র 300 টাকাই ছিল, যার কারণে সে তার বাবাকে 300 টাকাই দেয়। ক্রিস্টি যখন বাড়িতে আসে তখন ইনডাইরেক্টলি ক্রিস্টির বাবা তাকে অপমান করতে থাকে যে আমি যখন চাকরি করতাম তখন তো টাকা পয়সা জুগিয়ে তোমাকে বিয়ে দিয়েছিলাম, আর আমার যখন 1000 টাকার দরকার হলো তখন কিনা আমাকে 300 টাকা দিয়ে দিলে। ক্রিস্টি তখন রেগে গিয়ে বলে, আমি কি বলেছিলাম নাকি আপনাকে আমার বিয়ে দিতে? আমি তো মানাই করছিলাম, আমি তো চাইতাম পড়াশোনা করে আমি ভালো কোনো চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আর আপনার তো ছেলে রয়েছে, সে কি কখনো আমার কষ্টটা বুঝেছে? অন্যদিকে রয় যেহেতু বারবার ক্রিস্টির কাছে টিউশনের জন্য আসতো, তার জন্য ক্রিস্টির জীবনের ব্যাপারে সে সবকিছুই জানতে শুরু করে। ক্রিস্টিও এখানে ঠিক করে নেয় সে রয়কে পাশ করিয়েই ছাড়বে, কিন্তু প্রথম দিকে রয় ক্রিস্টির দিকে কোনো মনোযোগী দিত না, ভালো করে পড়াশোনাও করতো না, এমনকি সে পড়তে পড়তে ঘুমিয়েও যেত। কিন্তু সময়ের সাথে সাথে রয় পড়াশোনাও করতে শুরু করে, আর অন্যদিকে ক্রিস্টি ভালো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে। একদিন আমরা দেখতে পাই ব্যাংকে কিছু কাজের জন্য ক্রিস্টি যাচ্ছিল, তখন সে রয়কেও সাথে নিয়ে যায়, আর ফেরার সময় রয় ক্রিস্টিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে রয়ের মা ক্রিস্টিকে বলে, আমার ছেলে পাশ করবে তো ম্যাডাম? ক্রিস্টি বলে, আপনার ছেলেকে পাশ করানোর সমস্ত দায়িত্ব আমার, নিশ্চিন্তে থাকুন। খাওয়া দাওয়া শেষ করে তারা বাসে করেই আবারও বাড়ি ফিরতে শুরু করে। তখনই ক্রিস্টিকে রয় বলে, ম্যাডাম আমি আপনার বিয়েতেও
এসেছিলাম। প্রথম তো আপনার বিয়ে খুব ভালো চলছিল, পরে কি হলো? সবাই বলে আপনার স্বামী নাকি আপনার উপরে অত্যাচার করত, নাকি সে অসুস্থ ছিল। ক্রিস্টি এখানে রয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু রয়ের প্রশ্নের কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই সেখানে থাকা রয়ের কিছু বন্ধু রয়কে ক্রিস্টির সঙ্গে দেখে ফেলে, আর তারা রয়কে জ্বালাতেও শুরু করে। তোর টিচারটা তো দেখতে অনেক সুন্দর, কি করছিস তুই ওনার সঙ্গে? আর তুই তো পড়াশোনা একদমই করতে চাইতি না, আর আজকাল দেখছি বেশিরভাগ সময় টিউশনেই থাকছিস। রয় এদিকে নিজের বন্ধুদের উপরই রেগে যায় আর বলে, ও শুধুমাত্র আমার টিউশন টিচার, আর কিছুই নয়। এইটা বলেই সে সেখান থেকে চলে আসে। পরের দিন আসলে আমরা দেখতে পাই রয় এখানে ক্রিস্টির ভেঙে যাওয়া সাইকেলটি ঠিক করে আর ক্রিস্টিকে সারপ্রাইজ দেয়। ক্রিস্টিও এখানে তার সাইকেলটি দেখে বেশ খুশি হয়। এরপরেই রয় আর ক্রিস্টি নিজের সাইকেলে করে সমুদ্রের পাড়ে চলে আসে। এখানে তারা দুজন সমুদ্রের সৌন্দর্য এনজয় করতে থাকে। রয় তখনই খেয়াল করে দেখে যে ক্রিস্টি ম্যাডাম এতদিন শুধু মন খারাপ করে থাকতো, সে এখন হাসতে শুরু করেছে। এইসব কিছু দেখার পরে রয়ও ধীরে ধীরে ক্রিস্টিকে পছন্দ করতে শুরু করে। একদিন আমরা দেখতে পাই রয়ের আন্টি তাকে বাইক কেনার জন্য টাকা দিয়েছে। রয় সেই টাকা নিয়ে একটি বাইকও কেনে, কিন্তু সেই বাইকটি দেখানোর জন্য সবার প্রথমে সে ক্রিস্টির বাড়িতে আসে। কিন্তু সেই সময় ক্রিস্টি তার বন্ধুর বিয়েতে যাচ্ছিল। রয় তখন বলে, আপনি আমার বাইকে বসুন, আমি আপনাকে আপনার বন্ধুর বিয়েতে ড্রপ করে দিচ্ছি। ক্রিস্টিও তখন বাইকে চড়ে বসে। এরপর সন্ধ্যা হলে রয় আবারও সেই বিয়ে বাড়ির সামনে আসে আর ক্রিস্টিকে পিক আপ করে। তারা যখন বাড়িতে যাচ্ছিল রাস্তায় তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ক্রিস্টির বাড়ির সামনে আসলে ক্রিস্টি নেমে পড়ে আর রয়কে হাসতে হাসতে বলে, আমার এই খুশির কারণ শুধুমাত্র তোমার বন্ধুত্ব। এই কথা শোনার পর রয় এটাকে উল্টো ভাবেই ভেবে নেয়। সে মনে করে ক্রিস্টিও হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে। এরপরে চলে আসে রয়ের ফাইনাল এক্সাম। এখানে খুব ভালো পরীক্ষা দেয় রয় আর ভালো নাম্বার নিয়ে পাশও করে, যেটাতে ক্রিস্টিও অনেক খুশি হয়। আর ধীরে ধীরে রয় ক্রিস্টির আরো কাছে আসতে শুরু করে। একদিন রয় আর তার বন্ধু সমুদ্রের পাড়ে বসেছিল। তখন রয়ের বন্ধু তাকে বলে, তুমি কেন তোমার টিচারকে নিজের মনের কথা বলছো না? রয় বলে, আমার খুব ভয় হচ্ছে, যদি এই কথা শোনার পর টিচার আমাকে বলে আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দেখছি, তাহলে তো আমি লজ্জায় পড়ে যাব। রয়ের বন্ধু তখন বলে, আরে তুমি আগে বলবে তো নাকি, তারপরেই তো বুঝতে পারবে টিচার তোমাকে নিয়ে কি ভাবে। আর এরপর রয় ভেবে নেয় সে এইবার ক্রিস্টিকে নিজের মনের কথা বলে ছাড়বে, যার কারণেই সে বুকে সাহস জুগিয়ে ক্রিস্টির বাড়িতে আসে। আর ঠিক সেই সময় ক্রিস্টি বেরিয়ে এসে রয়কে বলে, মালদ্বীপে চাকরির জন্য ইন্টারভিউ চলছে, তুমিও আমার সঙ্গে যাবে। আর এটাতে রয়ও রাজি হয়ে যায়। আর পরের দিন আমরা দেখি রয়, ক্রিস্টির বাবা আর ক্রিস্টি মিলে সেই ইন্টারভিউ দিতে গেছে। সেখানে ক্রিস্টি অনেক ভালো ইন্টারভিউ দেয় আর সিলেক্টও হয়ে যায়। ইন্টারভিউ দেওয়া শেষ হলে তারা যখন বাসে করে বাড়িতে যাচ্ছিল তখন ক্রিস্টিকে একা পেয়ে রয় নিজের মনের কথা তাকে বলছিল ভয়ে ভয়ে। রয় বলে, টিচার আমি আপনাকে অনেক পছন্দ করি। ক্রিস্টি তখন বলে, এটা আবার এমন কি, আমিও তোমাকে পছন্দ করি। রয় তখন বলে, এই পছন্দ সেই পছন্দ নয় ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। এইটা শুনে ক্রিস্টি বেশ শক খেয়ে যায়। আর এরপর রয়ের কোনো কথারই উত্তর দেয় না সে। আর এর পরের দিনে আমরা দেখি ক্রিস্টি মালদ্বীপে যাওয়ার জন্য নিজের কাপড় চোপড় প্যাক করছে। আর এরপর ক্রিস্টি রয়কে ফোন করে শেষবারের মতো দেখা করার জন্য এয়ারপোর্টে আসতে বলে। কিন্তু পরের দিন সকালে একটু ঝামেলার কারণে রয় এয়ারপোর্টে যেতে দেরি করে ফেলে, যার কারণে ক্রিস্টি চলে যায় মালদ্বীপে। মালদ্বীপ যাবার পর ক্রিস্টি রয়কে ফোন করে সেখানে কেমন আছে, কি করছে, সেখানকার জায়গাগুলো কেমন, পরিবেশ কেমন, সবকিছুই রয়ের সঙ্গে শেয়ার করত। কিন্তু ক্রিস্টি চলে যাওয়ায় রয় সবসময় নিজেকে একা মনে করত। এমনকি সে বসে বসে গুগল ম্যাপে মালদ্বীপের কথাও সার্চ করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মালদ্বীপে গিয়ে ক্রিস্টির জীবনটাই বদলে গেছে। সে সেখানে টিচার হয়ে গেছে, নিজের চাকরি আর জীবনটা বেশ উপভোগ করছে। রয় যখন কলেজে ছিল তখন ক্রিস্টি তাকে ফোন করে আর বলে, কালকে না তোমার জন্মদিন, আমি আমার বন্ধুর হাত দিয়ে তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, লাইব্রেরির পাশে গিয়ে সেই গিফটটা নিয়ে নিও। কথা মতো রয় পরের দিন গিয়ে লাইব্রেরির সামনে ওয়েট করতে থাকে, কিন্তু সে পেছন ফিরে দেখে সেখানে ক্রিস্টির বন্ধু নয়, ক্রিস্টি নিজেই এসেছে তাকে সারপ্রাইজ দিতে। ক্রিস্টিকে দেখে এখানে রয় তো মহা খুশি। ক্রিস্টি এখানে রয়কে গিফট দিয়ে বলে সে একটি ওকেশনের জন্যই এখানে এসেছে। এদিকে সন্ধ্যা হবার পর ক্রিস্টিকে নিয়ে রয় নিজের বাড়িতে আসে বার্থডে পার্টি পালন করার জন্য। কিন্তু কি রয় এখানে একটি কোনায় ক্রিস্টিকে নিয়ে এসে গিফট হিসেবে একটা চুমু চায়। এই কথা শোনার পর ক্রিস্টি সেখান থেকে চুপচাপ চলে যায়। আর এরপর
এরপর রয় আবারও ক্রিস্টিকে গিয়ে ভুলিয়ে ভালিয়ে ছাদের উপরে নিয়ে আসে আর হুট করে সে সেখানে ক্রিস্টিকে চুমু দিয়ে বসে। এখানে বেচারি ক্রিস্টি বুঝতেই পারছিল না সে কেমন রিয়াক্ট করবে। সে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিন কাট হলে আমরা দেখতে পাই রয় ক্রিস্টির গিফট খুলেছে আর সে দেখতে পাই অনেক দামি একটা ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে প্রথমে সে ক্রিস্টিরই ছবি তুলতে শুরু করে আর এখানে ক্রিস্টিকে দেখে যেন মনে হয় সেও ধীরে ধীরে রয়কে ভালোবাসতে শুরু করেছে। এর পরের দিন আমরা দেখতে পাই ক্রিস্টির পরিবারের মানুষজন ক্রিস্টিকে বলে মালদ্বীপ কেমন সেটা বলতে। ক্রিস্টি তখন কথায় কথায় বলে সে যদি এবার মালদ্বীপে যায় তাহলে 3-4 বছর আর দেশে আসবে না। আর এই কথা শোনার পর বেচারা রয়ের মনটাই খারাপ হয়ে যায়। ক্রিস্টি এখানে রয়কে ডেকে বলে তুমি কি কালকে আমাকে সিটিতে নিয়ে যেতে পারবে, আমার একটু কাজ ছিল। রয় এখানে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর এর পরের দিন আমরা দেখি ক্রিস্টিকে বাইকে বসিয়ে রয় এখানে সিটিতে নিয়ে আসে। এখানে ক্রিস্টি একটা জায়গায় এসে বাইক থেকে নেমে পড়ে আর তার বন্ধুদের সঙ্গে সে গাড়িতে করে চলে যায়। যাওয়ার সময় ক্রিস্টি রয়কে বলে সন্ধ্যার সময় আমার সঙ্গে এখানেই দেখা করো কিন্তু। এটা দেখার পর রয়ের অনেক মন খারাপ হয়, কারণ সে ভেবেছিল হয়তোবা মালদ্বীপে যাওয়ার আগে ক্রিস্টি তার সঙ্গে সময় কাটাবে, কিন্তু এখানে তো পুরো উল্টোটাই হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচারা রয় সেখানেই বাইকে করে ক্রিস্টির জন্য অপেক্ষা করতে থাকে আর মাঝে মধ্যে ক্রিস্টিকে সে কলও দিত। একবারের জন্য ক্রিস্টি তার ফোন ধরতো না। আর এখানে একটু পরেই ক্রিস্টি চলে আসে। রয় তখন ক্রিস্টিকে দেখে বলে তুমি এমনটা কি করে করতে পারলে, অজানা মানুষের সঙ্গে কিভাবেই বা গেলে তুমি, আর আমার ফোনটাও তো ধরলে না। ক্রিস্টিও তখন রয়ের কথাতে রেগে যায় আর বলে তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এমন ভাবে কথা বলার, আর কোনোদিন আমার সঙ্গে এমন টোনে কথা বলবে না। আর এই কথা বলে ক্রিস্টির রেগে মেগে বাসে করে নিজের বাড়িতে চলে যায়। এর পরের দিনই আমরা দেখি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ক্রিস্টি মালদ্বীপে চলে যাচ্ছে। সেখানে ক্রিস্টির সঙ্গে কথা বলার জন্য রয় আসে, কিন্তু ক্রিস্টি এখানে পুরো দমে ইগনোর করছিল রয়কে। সোজাই সে মালদ্বীপে চলে যায়। ক্রিস্টি চলে যাবার পর রয় আবারও একলা হয়ে যায়। বন্ধুদের সঙ্গে থাকা সত্ত্বেও সে একেবারেই আলাদা হয়ে থাকতে শুরু করে। আর এরপরেই রয় ঠিক করে নেয় সেও মালদ্বীপে চলে যাবে ক্রিস্টির কাছে। যার জন্যই রয় এখানে ট্রাভেল এজেন্সির একজন পরিচিত লোকের কাছে এসে মালদ্বীপে যাওয়ার খরচ কত হবে, যেতে কি কি ডকুমেন্ট লাগবে সবকিছুরই খোঁজ খবর নেয়। ওই লোকটি রয়কে বলে 20,000 টাকার মতো খরচ পড়তে পারে। আর এরপরে রয় লেগে পড়ে 20,000 টাকা জোগাড় করতে। এরই মধ্যে একদিন ক্রিস্টির ভাই রয়কে ফোন করে ডাকে তাদের বাড়িতে কোনো একটা জরুরি কথা আছে বলে। রয়ও ক্রিস্টির বাড়িতে পৌঁছে যায়। রয় জানতে পারে সেখানে ক্রিস্টির ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর বিয়েতে ক্রিস্টিও আসবে। রয় এখানে অনেক খুশি হয় আর ভাবতে থাকে এইবার যখন ক্রিস্টি দেশে আসবে আর মালদ্বীপে যাওয়ার সময় সে ক্রিস্টির সঙ্গেই মালদ্বীপে চলে যাবে। ক্রিস্টিকে সে এই কথাটা সারপ্রাইজ দেবে যে সেও মালদ্বীপে যাচ্ছে। রয় এখানে নিজের বাইকটাও বিক্রি করে দেয় আর টাকার জোগাড় করে সেই ট্রাভেল এজেন্সির ওই লোকটির কাছে যায় আর সমস্ত ব্যবস্থা করে ফেলে। ট্রাভেল এজেন্সির ওই লোকটিকে রয় এটাও বলে ক্রিস্টি নামের কোনো মেয়ে যদি মালদ্বীপে যাওয়ার জন্য টিকিট বুকিং করে তাহলে আমাকে প্লিজ জানাবেন। আর এখানেই বিয়ের দিন চলে আসে। সেখানে ক্রিস্টিও আসে নিজের ভাইয়ের বিয়েতে, কিন্তু এ কি, রয় এসে ক্রিস্টিকে পুরোদমে ইগনোর করতে থাকে, এমনটা ভাব করতে থাকে যেন ক্রিস্টিকে সে দেখতেই পায়নি। এটা দেখে ক্রিস্টিও একটু অবাক হয়। আর এর কয়েকদিন পর ট্রাভেল এজেন্সির ওই লোকটি রয়কে ফোন করে বলে দেয় যে ক্রিস্টি কোন তারিখে মালদ্বীপে যাওয়ার জন্য টিকিট কেটেছে। রয় তখন ওই লোকটিকেও ওই ফ্লাইটের টিকিট বুকিং করার জন্য বলে। আর এরপর সিন কাট হলে আমরা দেখি ক্রিস্টি রয়কে ফোন করে দেখা করার জন্য বলে আর তারা দুইজন একটি আইসক্রিম পার্লারে দেখা করতে আসে। আর ঠিক সেই সময় রয়ের মা তাকে ফোন করে আর বলে তুমি হুট করে কেন মালদ্বীপে যাচ্ছ। রয় তখন তার মাকে মিথ্যে কথা বলে যে কলেজের কোনো একটা কাজের জন্যই সে যাচ্ছে। ক্রিস্টিও যখন রয়কে জিজ্ঞেস করে তখন রয়ও ক্রিস্টিকে একই কথা বলে। বাসায় যেতে যেতে বাইকের ওপরে রয় ক্রিস্টিকে বলে কালকে আমি আপনাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি, আপনি চমকে যাবেন। কিন্তু অন্যদিকে হুট করে ক্রিস্টির দাদি বেশ অসুস্থ হয়ে পড়ে। যাই ভাব, ডাক্তাররাও বলে দেয় যে আমাদের হাতে আর কিছু নেই। এই সব কিছু দেখার পর ক্রিস্টির ফ্যামিলি ক্রিস্টির টিকিটটা বাতিল করে দেয় আর বলে তোমার দাদি সুস্থ হোক তারপর তুমি মালদ্বীপে চলে যেও।
অন্যদিকে রয় যখন এটা জানতে পারে তখন তার অনেক মন খারাপ হয় যে কত কষ্ট করে না সে এই টাকাটা জোগাড় করেছে, কত স্বপ্ন দেখেছে ক্রিস্টিকে নিয়ে, ফ্লাইটের টিকিটও জোগাড় করেছে। আর এর পরের দিনে ক্রিস্টির দাদি একদম সুস্থ হয়ে যায়। রয়ও তখন এয়ারপোর্টে চলে আসে। সেখানেই তখন রয়ের একজন পরিচিত বড় ভাইয়ের সঙ্গে তার দেখা হয়। সেই বড় ভাইটি রয়কে বলে, আরে রয়, তুমি কোথায় যাচ্ছ? বোর্ডিং নিয়েছ? রয় বলে, আরে না, এখনো নেইনি, আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি, সে আসার পরেই তার পাসপোর্ট দেখিয়ে ভিসা নেব আমি। তখন সেই বড় ভাইটি বলে, তোমার বন্ধু আসলে তাড়াতাড়ি পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে নিও, যাতে তোমার কাজটা সহজ হয়। এরপরেই ক্রিস্টি তার বান্ধবী মালিনীর সঙ্গে এয়ারপোর্টে আসে। আর এয়ারপোর্টে এসে সে রয়কে দেখে বেশ অবাক হয়। ক্রিস্টি তখন বলে, তুমিও এই ফ্লাইটে পন্ডিচেরি যাচ্ছ নাকি? রয় বলে, না টিচার, আমিও আপনার সঙ্গে মালদ্বীপে যাচ্ছি। এইটা শুনে ক্রিস্টি বেশ অবাক হয়। আর তখনই সেখানে মালিনী এসে রয়কে বকাঝকা করতে শুরু করে। সে বলে, তুমি মালদ্বীপে গিয়ে কি করবে শুনি? আর মালিনী এখানে রয়ের সঙ্গে ক্রিস্টিকে কথাই বলতে দিচ্ছিল না। সে টানতে টানতে ক্রিস্টিকে নিয়ে চলে যায়। রয় সেখানে পিছু পিছু গিয়ে ক্রিস্টির পাসপোর্টের কপি চাইতে থাকে। এখানে আবারও মালিনী রয়কে বকাঝকা করে আর ক্রিস্টিকে তার পাসপোর্টের কপি রয়কে দিতেও দেয় না। এরপরে বেচারা রয় ইমিগ্রেশন নেওয়ার চেষ্টা করতে থাকে। সেখানে থাকা এমপ্লয়ি তখন রয়কে জিজ্ঞেস করে, মালদ্বীপে কি আপনি হোটেল বুকিং করেছেন, না আপনার কাছে কোনো ডলার আছে? আর যদি এই দুইটার মধ্যে কোনোটাই না থাকে তাহলে তুমি মালদ্বীপে যেতে পারবে না। আর মালদ্বীপের এমন কোনো মানুষ আছে কি যাকে তুমি চেনো? তার আইডি ভেরিফিকেশন হলেও চলবে। রয় এখানে মালদ্বীপের একজনকে জানতো আর এয়ারপোর্ট থেকে রয় সেই লোকের বাড়িতেও চলে যায়। কিন্তু সেখানে থাকা ওই লোকের কাজের মহিলা বাড়িতেই ঢুকতে দেয় না রয়কে। বেচারা রয় আবারও এয়ারপোর্টে এসে ওই লোকটিকে রিকোয়েস্ট করতে থাকে। যেহেতু এখানে ফ্লাইটের সময় খুবই কম ছিল তাই ওই এমপ্লয়িটি রয়কে যেতে দেয়। রয় এখানে ক্রিস্টির সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টি রয়ের সঙ্গে কথা না বলেই ফ্লাইটে ওঠার জন্য চলে যায়। তখনই সেখানে রয়ের সেই বড় ভাইটি চলে আসে আর বলে, আমার মনে হয় মেয়েটি তোমাকে পছন্দ করে না। আর যদি তুমি ইমিগ্রেশন পার করে মালদ্বীপেও চলে যাও তাহলেও সেখানে তোমাকে অনেক মুশকিল পোহাতে হবে। যদি ওই মেয়ে তোমাকে ওখানে গিয়েও অ্যাকসেপ্ট না করে তাহলে তোমাকে আবারও দেশে পাঠিয়ে দিবে। এই সব কিছু জানার পরেও রয় ফ্লাইটে বসে। আর কিছুক্ষণ পরেই মালদ্বীপে এসে প্লেন থামে। এয়ারপোর্ট থেকে বাইরে চলে যাবার সময়ও ক্রিস্টি রয়ের সঙ্গে একবার কথাও বলে না। বেচারা রয় এখানে কিছু বুঝতেই পারে না ক্রিস্টি কেন এমন করছে তার সঙ্গে। রয় সেখানে কান্নাকাটি শুরু করে দেয়। আর রয়ের কান্না দেখে সেখানকার এই স্টাফরা এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এই স্টাফরা তখন ক্রিস্টিকে ডেকে জিজ্ঞেস করে, আপনি কি এই ছেলেটিকে চেনেন? ক্রিস্টি তখন বলে, আমি ওকে চিনি না। এই কথা শোনার পর রয় যেন পুরাই ভেঙে পড়ে। ক্রিস্টি যখন একটি ফেরিতে করে চলে যাচ্ছিল তখন রয়ও দৌড়ে গিয়ে সেই ফেরিতে ওঠার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা পুলিশ রয়কে ধরে অনেক মারতে থাকে। রয়কে এভাবে মার খেতে দেখে ক্রিস্টি ফাইনালি আসে আর অফিসারদের বলে, এখানে ওই ছেলের কোনোই দোষ নেই, সব দোষ আমার, প্লিজ ওকে ছেড়ে দিন। আর এরপরে সেখানে থাকা এমপ্লয়িরা রয়কে রিটার্ন টিকিট বুক করে একই ফ্লাইটে আবারও দেশে পাঠিয়ে দেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই ক্রিস্টিকে মনে করে করে রয় ক্রিস্টির দেওয়া সেই ক্যামেরা দিয়ে নেচারের ফটো তুলতে থাকে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের এই সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।